আবু সাইদ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা তো এর আগে শুনেছি সূক্ষ্ম কারচুপি, তারপর রাতের ভোট, ডামি ইলেকশন, এগুলো সব মানে ডামি ইলেকশনের কথাগুলো, সূক্ষ্ম কারচুপিটা আমরা জানি এটা অনেক সময় বাংলাদেশে হয়েছে। ভালো ইলেকশনের পরও হেরে গেলে বলেছে মানুষ। কিন্তু এই যে ডামি ইলেকশন, রাতের ইলেকশনের পরে একটা নির্বাচন হলো এবং সবাই দেখলাম যে বহু মানুষ ভোট দিতে গেছে। ঢাকা সিটির কথা যদি বলি, ঢাকা সিটি একদম খালি হয়ে গিয়েছিল। এখন আমরা খুব দুঃখজনকভাবে এবার প্রথম বোধহয় ইতিহাসে নির্বাচনের পরে আপনার কাউকে উপদেষ্টাদেরকে জিজ্ঞাসাবাদ এবং বিচারের দাবি জানানো হলো। কি মনে হচ্ছে আসলে, আপনি কিভাবে মতামত দেখছেন? হচ্ছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং জনগণের পক্ষ থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং এই নির্বাচন নিয়ে তেমন বড় বিতর্ক নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে যারা হেরে যায় কিংবা যে প্রার্থী হেরে যান তিনি তো কিছু অভিযোগ তোলেন এবং ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অভিযোগ তোলেন। 91 সালেও একটা ভালো নির্বাচন হয়েছিল, ব্যাপক মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। তখন শেখ হাসিনা ধরেই নিয়েছিলেন তারা সরকার গঠন করবেন এবং তাদের সেই প্রস্তুতিও ছিল, কিন্তু বিএনপি জিতে যায়। তখন সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনা হয়। তো পরবর্তীতেও দেখা যাচ্ছে যখন 96-তে আওয়ামী লীগ জিতে যায় তখনও আবার বিএনপির পক্ষ থেকে কারচুপির অভিযোগ আনা হয়। এই যে অভিযোগটা, পাল্টা অভিযোগ, এটা আমাদের রাজনৈতিক কালচারের অংশ হয়ে গেছে। তো এইটা ঠিক যে এই সরকারের ভিতরে, মানে ঘরের ভিতর ঘর ছিল, সরকারের ভিতরে কোনো কোনো অংশ তারা নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছে। অনেকে তো প্রকাশ্যই বলেছেন যে জনগণ চাইছে যে 5 বছর থাকা উচিত। এমনকি যখন মব তৈরি হয়েছে, এই মবকেও বলা হয়েছে যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ এবং এটা হচ্ছে বিক্ষুব্ধ জনতা, এটা মব না। তো এই মব সংস্কৃতি এবং এটাকে সরকার নির্লিপ্ত ছিল, আন্তরিক ছিল না। আবার এই সমালোচনা হচ্ছে যে এই সময়টাতে আমরা কোনটাকে মব বলছি, বিক্ষুব্ধ জনতা বলছি, সেই সমালোচনাও কিন্তু না, সেই সমালোচনা আসতেই পারে। আমরা ওই পিরিয়ডটা বলি, তো সরকারের ভিতরে এই ধরনের একটা প্রবণতা তো ছিলই। এখন সেই প্রবণতা কে কারা জড়িত ছিল তার কোনো সুস্পষ্ট আমাদের কাছে প্রমাণ নেই এবং সেটা একটা তদন্ত হতে পারে যে কারা কারা ছিল, কেন ছিল। আর ইঞ্জিনিয়ারিং তো ব্যাপক নির্বাচন নিয়ে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে তো হতেই পারে। মানে আমরা আসলে মব নিয়ে এমন আলোচনা হয়েছে যে যখন মব হয়েছে সেটাকে প্রেশার গ্রুপ বলা হয়েছে, সেটাকে বিক্ষুব্ধ জনতা বলা হয়েছে। এখন কি ব্যাপারটা এমন হবে যে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামলে তাকে মব বলা হবে কিনা, এটা আসলে সমাধান না, হওয়া উচিত? বিক্ষুব্ধ জনতা তো আন্দোলন তো হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্দোলন, যেমন ধরুন যে আন্দোলন এক জিনিস, মানুষ তার কোনো ইস্যু নিয়ে সে নির্দিষ্ট আন্দোলনের পদ্ধতিতে রাজপথে নেমে আসছে। আর একটা হতে পারে মবটা কি আমরা বলবো, যেমন ধরুন বরিশালে বারে যে হঠাৎ করে সেখানে ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটলো, এটা তো মবের সমতুল্যই। কিংবা যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকে ঘটলো, তো সেটা তো এক ধরনের মব, স্বীকার করুক আর না করুক। এখন সেই মবের সাথে বিগত দিনের সরকারের মবের কোনো সম্পর্ক না থাকাটাই স্বাভাবিক, হয়তো নেই, কিন্তু মব কালচারটা রয়ে গেছে। এই কালচারটা তারা অতীতের সেই সময় যারা কাজে লাগিয়েছিল কেউ এটা অনুসরণ করতে চাইবে বলে খারাপ, এখন অন্যরা অনুসরণ করতে চাইবে, কি করছে। তো এইটা হচ্ছে যেহেতু এটা করে মানে মবের মধ্য দিয়ে সুফল পাওয়া যায়। হ্যাঁ, মবের মধ্যে দিয়ে সুফল পাওয়া যায়। এমনকি পলিটিক্যাল পার্টি ছাড়াও ছেলেরা মব করেছে, তো তারা এটার মধ্যে দিয়ে অটো পাস করিয়ে নিয়েছে। তো এই সব বিষয়গুলো থাকে। তারপরে আমার কাছে মনে হয় যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখন প্রধান বিরোধী দলের পক্ষ থেকে তো কিছু অভিযোগ ছিল, তো সেই অভিযোগগুলো পদ্ধতিগতভাবে সেটা আলোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে। কিন্তু তারা হঠাৎ করে যে বক্তব্য নিয়ে মাঠে এসছে, তখন আমার কাছে একটু অন্য সন্দেহের উদ্রেক করছে যে তাহলে কি বিষয়টা কি, যে এই যে নির্বাচনের যে সাফল্য, যার মধ্য দিয়ে একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসছে, সেটাকে পণ্ড করে দেওয়ার কোনো প্রচেষ্টা কিনা, এটা একটা ভাববার ব্যাপার। আর একটা হতে পারে যে না, আলোচনার জন্য আলোচনা, কখনো সামনে থাকার জন্য কিংবা সরকারকে চাপে রাখার জন্য এই ধরনের বক্তব্য হতে পারে। আমরা বিভিন্ন সময় দেখেছি মিন করছে না, কিন্তু চাপে রাখার জন্য এখন বক্তব্য করছে।